আত্মসম্মানে আঘাত আসলে আর কোনো দিনও ফিরে তাকাবো না। আপনি যতই আপন হন আর যতই প্রিয় মানুষ হন, আর আমায় আটকে রাখার চেষ্টা করবেন না, কারণ আমি এখন মানুষ নয়, আমি এখন সেই আগুন যার সামনে কেউ আসলেই পুড়ে ছাই হয়ে যাবে। আরোহী এক পা করে পিছিয়ে যেতে লাগলো। কঠিন গলায় অধীরকে বলে, মস্তিষ্ক ভারী রক্ত বর্ষণ হোক, সেই বর্ষণে মুছে যাক সব স্মৃতি, মুছে যান আপনি। পৃথিবীর ভয়ঙ্কর শাস্তি দেবো আপনায় আমি, দেখবেন। আরোহী এক মুহূর্ত দাঁড়ালো না, সেখানে দৌড়াতে লাগলো। আরোহী চলে যাচ্ছে দেখে অধীর তার দিকে যেতে নিবে, তখনই রাইমা অধীরকে বলে। দাঁড়াও অধীর। অধীর থেমে যায়। রাইমা অধীরের কাঁধে হাত রাখলো। আরোহী চলে যায়, হয়তো আর কখনো ফিরে আসবে না সে। অধীর ঠায় দাঁড়িয়ে থাকলো, নিস্তব্ধ রাতের সঙ্গী হয়ে একা একা হেঁটে যাচ্ছে আরোহী। চোখ মুখ শুকিয়ে গিয়েছে তার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তবে তা মুছে ফেলার সময়টুকু তার এখন নেই। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কিছুই জানে না সে। গন্তব্যহীন পথের পথিক হয়েছে আজ আরোহী। চিৎকার করে কান্না করতে মন চাইছে তার, তবে তাও পারছে না সে। মন মস্তিষ্ক সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে এখন। কতটা সুখী ছিল কয়েক ঘন্টা আগেও সে, আর এখন পৃথিবীর সব থেকে অসহায় মানুষ আরোহী। আচ্ছা, খুব কি ক্ষতি হতো যদি অধীর আর তার মাঝে কখনো বিচ্ছেদের ধোঁয়া না আসতো তো? আরোহী হাঁটতে হাঁটতে একটা ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়ায়। সব কিছুই এলোমেলো লাগছে তার, কান্নাগুলো দলা পাকিয়ে আছে সব। আরোহী নিজেকে শান্ত করতে চেয়েও ব্যর্থ। আরোহী রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে বলে, সুখ জিনিসটা এত দামি কেন? ছোটবেলা থেকে কত কষ্ট, লাঞ্ছনা, অপমান হয়ে বড় হয়েছিলাম, কখনো কারো কাছে মূল্য পাইনি। তারপর আমার জীবনে সে আসলো, জানো কে এসেছিল? আমার ড্যাভিল হাজব্যান্ড। ভেবেছিলাম সে আমায় অনেক সুখী করবে, তবে এখন দেখি সেই আমায় সবচেয়ে কষ্টের কারণ। যার বুকে নিজেকে নিরাপদ মনে করেছিলাম, সেই আমায় এভাবে ছুঁড়ে মারবে, কে জানতো? আরোহী কান্না করতে লাগলো, কিন্তু এখন কান্নাগুলো তার সাথে বেমানি করছে। বুক ফেটে যাচ্ছে, তবুও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে না। এত অন্য যন্ত্রণা। আরোহী নিজেকে শান্ত করলো, চোখ মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, আত্মসম্মান নিয়ে চলে আসার দরকার সব জায়গায়। গাছের মতো নিজেকে বিস্তার করলে ডাল তো ভেঙে যায়। আমি নিজেকে সম্পূর্ণভাবে আপনার হাতে তুলে দিয়েছিলাম, আর আপনি আপনি কি করলেন? যাক, বাদ দেন। এতদিন আপনি কি করেছেন আর না করেছেন সেগুলো বাদ দেন। এখন এই আরোহী কী করে তা দেখবেন শুধু। আরোহী উঠে দাঁড়ায়, হাঁটা ধরলো রাস্তার দিকে। মাঝ রাস্তায় গাড়ির করা আলোয় চোখ পড়তেই চোখ ঢেকে নেয়, তবে সেখানেই সব অন্ধকার হয়ে আসে তার। শরীর ছেড়ে দিল রাস্তায়, রক্তে লাল হয়ে পড়ে রইল আরোহী রাস্তার মাঝখানে। মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করতেই চোখ মুখ কুঁচকে এলো আরোহীর। চোখ বন্ধ থাকা অবস্থায় মাথায় হাত দিয়ে মৃদু চাপ আর্তনাদ করে উঠতেই কেউ একজন ছুটে এলো হন্তদন্ত হয়ে। অস্থির কণ্ঠে কিছু একটা বলছে সেই অজ্ঞাত ব্যক্তিটি, তবে ঘুমের ঘোর এখনো না কাটার কারণে সবকিছু অস্পষ্ট লাগছে আরোহীর কাছে। মাথায় হাত দিয়ে উঠে বসলো সে। কেউ একজন খুব যত্ন সহকারে তাকে বালিশের সাথে ঠেস লাগিয়ে বসতে সাহায্য করলো। আরোহী মাথায় হাত দিয়ে পিটপিট করে চোখ খোলে। সব প্রথম চোখ যায় তার সামনে দাঁড়িয়ে থাকা অস্থির নয়নের দিকে। চমকায় আরোহী, তীব্র থেকে তীব্রতর বুকের বাঁ পাশ তাক কেঁপে উঠল। অদ্ভুতভাবে তার কষ্টটা যেন এই অজ্ঞাত ব্যক্তিটি অনুভব করছে। আরোহী চমকালো, তার সামনে অস্থির নয়নে দাঁড়িয়ে আছে মধ্য মহিলা, লাল একখানা শাড়ি পরিহিতা, সারা শরীরে আভিজাত্যের ছোঁয়া। মুখটা কেমন মলিন হয়ে আছে, চোখে জল টলমল করছে তার। আরোহীর হঠাৎ মায়া হলো মহিলাটির জন্য, তীব্রতর কষ্ট অনুভব করলো সে। নাম না জানা, সম্পূর্ণ অচেনা অজানা এক জোড়া চোখের পানে তার সহ্য হচ্ছে না। আরোহী সবেমাত্র জ্ঞান ফিরেছে, রাতের কথা তার এখনো মনে আসেনি, তাই তো অবুচের ন্যায় বলে ওঠে। আপনি কান্না করছেন কেন? মহিলাটি কান্না জড়িত কণ্ঠে বলে, সন্তান কষ্টের মধ্যে থাকলে মা তো কান্না করবেই। চমকায় আরোহী, অবাক গলায় বলে, মা? হ্যাঁ মা। আরোহী প্রশ্ন করে, কার মা? মহিলাটা আরোহীর সামনে বসলেন। আরোহীর মুখটাকে দু হাতে আগলে নিয়ে বলে, তোমার মা। মা। এই একটি শব্দ যেন আরোহীকে থমকে দেয়। অবিশ্বাস্য চোখ মহিলার দিকে তাকিয়ে থাকলো সে। তার বিশ্বাস হচ্ছে না, মন বলল হয়তো মহিলাটা তার সাথে মজা করছে।
আরোহী বিরক্ত গলায় বলে, দেখুন, আপনি দয়া করে আমার সাথে মজা করবেন না। এতিমদের সাথে মজা মানায় না। ধূপ করে উঠল মহিলার অন্তর। আরোহীকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে। আরোহী নিজেকে ছাড়িয়ে বলে, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার মেয়ে না। আর আমরা কোথায় এটা? আমি চলে যাব এখান থেকে। মহিলার বুক ফাটা আর্তনাদ দেখলো আরোহী। তখনই দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো দুজনেই। চমকে যায় আরোহী। লোকটাকে সে এখানে একদমই আশা করেনি। অবাক গলায় বলে। আপনি? জ্যাক মাথা নিচু করে নেয়, সম্মান জানানোর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। আরোহী অবাক হয়ে বলে, আপনি এখানে? আপনাকে তো আমি সেই পার্টিতে দেখেছিলাম। আপনি এখানে? তার মানে আপনি আমার এখানে এনেছেন? আমি কোথায় এটা? কোন স্থান? তখনই আরোহীর সামনে দাঁড়িয়ে যায় একজন লোক। আরোহী তাকে চেনে না। লোকটা আরোহীর সামনে গিয়ে দাঁড়ায়। আরোহী তার দিকে তাকিয়ে বলে, আপনি কে? তোমার বাবা। বিরক্ত লাগলো আরোহীর। সবাই কি তার সাথে মজা করছে নাকি? আরোহীর রাগী গলায় বলে, দেখুন, আমার সাথে মজা করবেন না একদম। আর আমি এখানে কি করে এলাম? আরোহী ভাবতে লাগলো। হঠাৎ মনে পড়লো তার রাতের কথা। কাল রাতে অধীরের বলা সব কথা তার মনে পড়ে গেল। বুকে টিপ টিপ ব্যথা অনুভব করছে আরোহী। চোখ ছলছল হয়ে এলো। আরোহীর চোখের পানি দেখে লোকটা অস্থির গলায় আরোহীর চোখের পানি মুছে দিয়ে বলে, আমার প্রিন্সেস কান্না করছে কেন? প্রিন্সেস কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? যাক, ডাক্তারকে আসতে বলো। আমার মেয়ের কষ্ট হচ্ছে। নিজের ব্যথায় ব্যথিত হতে দেখে অবাক হয় আরোহী। মনে পড়লো অধীরের বলা কথা। তোকে কষ্ট দিয়ে আমি নিজে শান্তি পাই। তার কষ্টে অধীর কখনো কষ্ট পেত না। তবে এই মানুষ দুটো তার জন্য কান্না করেছে। তারা সত্যিই তার মা বাবা। জ্যাক ডাক্তার ডাকলো। আরোহীর লোকটাকে বলে। আপনি কি সত্যি আমার বাবা? লোকটা আরোহীর মুখটা আগলে ধরে বলে, হ্যাঁ প্রিন্সেস, আমি তোমার বাবা। তুমি আমার মেয়ে। আমি তোমার বাবা আশিক খান। আর এই যে তোমার মা আরাবি খান। তুমি আমাদের মেয়ে। আরোহী অবাক হয়ে আশিক খানকে বলে। কিন্তু আমি তো এতিম। আর 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 মাথা প্রচন্ড ব্যথা অনুভব করতেই জ্ঞান হারিয়ে ফেলে আরোহী। আরবি খান চিৎকার করলো। ডাক্তার আরোহীকে একা থাকতে বলেন। সবাই রুম থেকে বেরিয়ে যায়। ডাক্তার রোগীকে চেক করে বেরিয়ে এসে বলেন, দেখুন, মাথায় বেশি আঘাত না পেরেও উনি বেশ দুর্বল। আমি কিছু টেস্ট করেই তারপর সব বলবো। যদিও উনি এখন সুস্থ, তবে ওনার এখন সম্পূর্ণরূপে বেড রেস্ট দরকার। ওনার শরীর অনেক দুর্বল। ওনাকে কোনো প্রকার চিন্তা করতে দিবেন না প্লিজ। আর ওনার শরীরে জখমগুলোর জন্য নিয়মিত মেডিটেশন দিতে হবে। আমি এখন গেলাম। ওনাকে চিন্তা থেকে মুক্ত রাখুন। জ্যাক ডাক্তার নিয়ে চলে যায়। আরবি খান আর আশিক খান রুমের ভেতরে যায়। আরও চোখ খুলে তাকায়। বলার আছে অনেক কিছু, তবু চুপচাপ শুয়ে আছে। আরবি খান আরোহীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশিক খান জানলার বাইরে তাকিয়ে থেকে বলতে লাগলেন, হ্যাঁ, আমি আশিক খান। এই দেশের টপ 5জন বিজনেসম্যানের মধ্যে একজন আমি। টপ থাকা আমার নেশা। বাবার ব্যবসা ধরেই আছি আমি। তোমার দাদার সবচেয়ে কাছের বন্ধু ছিল আলতাফ চৌধুরী। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা নিজেদের সম্পর্কে বজায় রাখতে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার কথা বলে রাখলেন। আলতাফ চৌধুরীর একমাত্র মেয়ে ছিল রাইমা। মেয়েকে বড্ড ভালোবাসতেন তিনি। রাইমা বাবা ভাইয়ের সাথে বিজনেস দেখাশোনা করতো। রাইমার সাথে বিয়ে ঠিক ছিল তোমার ছোট চাচা আতিককে। আতিক স্বাভাবিক একটু রাগী হলেও মন তার অনেক ভালো। সব কিছু ঠিকঠাকই চলছিল। বিয়ে হলো রাইমা আর আতিকের। বিয়ের 2 দিন পর হতে না হতেই সবাই জানতে পারলো রাইমা সন্তান সম্ভবা। সবার মাথায় আকাশ ভেঙে পড়লো। আতিক তখন বাড়িতে ছিল না। রাইমার দাবি যে বাচ্চাটা নাকি আতিকের। তারা নাকি বিয়ের আগে থেকেই একটা সম্পর্কের মধ্যে ছিল। তবে সেখানে আতিক না থাকার কারণে কেউ তার কথা বিশ্বাস করেনি। তোমার দাদার আগের বছর রাইমাকে বাড়ি থেকে বের করে দিল। রাইমা ছিল প্রচুর জেদি মহিলা। সে তার বাবার কাছে গিয়ে আতিকের নামে নালিশ করলো। বহু বছরের বন্ধু হয়েও সে আমার উপর হামলা করলো। আতিকের উপর তাদের প্রথম আক্রমণ ছিল। গাড়ি ভাঙচুর করে আতিক লাশ বানিয়ে দিয়েছিল রাইমার ভাই। আতিকের দোষ একটাই ছিল, সে যে কেন রাইমার মিথ্যাকে সত্যি বলল না। আশিক খান চুপ করে যান। বয়স আনুমানিক 50-এর বেশি হবে তার।
তবুও চোখ মুখে এখনও তিনি সুঠাম যুবক। কালো রঙের স্যুটে তাকে খান পরিবারের কর্তা বলেই মনে হচ্ছে। আরোহী আশিকের কাছে জানতে চাইল। তারপর আশিক এসে আরোহীর পাশে বসল। আরোহীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আতিকের মৃত্যুতেও ওদের শাস্তি মিলল না। আতিকের মৃত্যুর খবর শুনেও বাবা হার্ট অ্যাটাক করে আমাদের ছেড়ে চলে যান। সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আমাদের এতদিন ধরে বন্ধু বেশে থাকা আলতাফ চৌধুরী নিজের আসল রূপ দেখালো। আমাদের থেকে আমাদের সব ব্যবসা সরিয়ে নিতে লাগলো। রাস্তার ফকির বানিয়ে ফেলার উপক্রম করে তুললো মাত্র 4 বছরের মাথায়। 5 বছরের সময় আমাদের ঘর আলো করে তুমি আসলে। সেদিন তুমি আমার বিজনেসের শেয়ারটা আবারও ফিরে পাই। তুমি হলে আমার জন্য সৌভাগ্যবান জিনিস। তুমি আমার মা। আরোহীর কপালে আলতো করে চুমু খেয়ে কথাটা বলে না আশিক খান। আশিক খান আবার বলতে লাগলেন, আমাদের সেই সুখটা হয়তো আর সহ্য হলো না উপরওয়ালার। সেই দিন ছিল আতিকের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমরা পরিবারে আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম। ফিরে আসার পথে থমকে যায় আশিক খান। চোখ দুটো ছলছল করে উঠল আরবিক খানেরও। আরোহী জিজ্ঞেস করে, কি হয়েছিল পথে? আশিক আরোহীর দিকে তাকিয়ে বলে, সে এক ভয়ঙ্কর দুর্ঘটনা মা, যা মনে পড়লে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। রাস্তা দিয়ে ফেরার পথে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় আমাদের। গাড়িটা আমাদের নদীর মধ্যে পড়ে যায়। সবাইকে আমরা পেলেও তোমাকে আমরা আর খুঁজে পাইনি। 3 দিন অবধি তন্ন তন্ন করে খুঁজে তবে কোথাও পাই না। তখন তোমার বয়স মাত্র ছিল 1 মাস। আরোহী চমকায়, অবাক গলায় বলে, তার মানে আমি নদীর তীরে ভাসতে ভাসতে এতিমখানার সামনে গিয়ে পড়েছিলাম। আশিক খান মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ প্রিন্সেস, এটা আমাদের ভাগ্য বলো বা তোমার দুর্ভাগ্য বলো, তারা তোমাকে পেয়ে যায়। তাদের কাছে বড় হতে লাগলে তুমি। আরোহী মাথা নত করে নেয়। এত বড় পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সে একটা এতিমখানায় বড় হয়েছে। আশিক খান আরোহীর মুখটা তুলে বলেন, আর দেখো ভাগ্য কি সুন্দর, আজ আমি তোমাকে আবারও পেয়ে গেলাম। আরোহী আশিককে বলে, তাহলে আপনি আমার বাবা? হ্যাঁ মা, আমি তোমার বাবা। আরোহীকে জড়িয়ে ধরলেন আশিক। আরোহীকে বলেন, মা, আমাকে একবার বাবা বলে ডাকো না। আরোহী আশিকের বুকে মাথা রেখে ডাকল, বাবা, আর একবার বলো মা। বাবা, বাবা। কান্না করে দিল আরোহী। তার সাথে আরবিক খান ও আশিক খানকে। আরোহী বলে, তোমরা এতদিন কোথায় ছিলে? কেন এলে না আমার কাছে? জানো বাবা, আমি কতটা একা ছিলাম। সবার বাবা মা আসতো, তবে আমার বাবা মা আসতো না। সবাই আমাকে এতিম বলে কত কথা শোনাতো। তোমরা কেন এলে না আমাকে নিতে? আশিক খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, না মা, এখন কান্না করে না। এখন তো আমরা এসে পড়েছি। এতদিন আমরা জানতাম না তুমি আসো কি না। তবে ওই দিন তুমি আমায় পেলে কি করে বাবা? অধীরের পার্টিতে যাওয়ার কারণে জ্যাক আমাকে তোমার সম্পর্কে বলে। তোমার ছবি দেখেই আমার মনটা কেমন কু ডাকছিল। সন্দেহ হতে আমি খোঁজ খবর নিতে লাগলাম। এতদিন খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম তুমি আর কেউ নয়, আমার মেয়ে। আর এই জন্যই উনি আমায় বিয়ে করেছেন? আশিকের চোয়াল শক্ত হয়ে এলো। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্যই অধীর তোমাকে বিয়ে করে। অধীর জেনে যায় তুমি আমার মেয়ে। তোমাকে আঘাত দিয়ে আমাদের কষ্ট দিতে চেয়েছিল, আর সে সক্ষমও হলো। আমার মেয়েটার কি অবস্থা করেছে ও। ওকে আমি ছাড়বো না, অধীরকে আমি ছাড়বো না। নিজের ফুফির প্রতিশোধ নেওয়ার জন্য ও এইসব করেছে ও। আরোহী থামল। এই মুহূর্তে তার মাথায় আসলো না সে রাইমার আর কিসের প্রতিশোধ। কারণ আতিক তো মারা গিয়েছে। তাহলে অধীর কিসের প্রতিশোধ নিচ্ছে? আর রাইমাই বা কোথায় এখন? তবে মাথায় আসলো কাল রাতের দেখা হওয়া রাইমার কথা। আরোহী বলে, বাবা, রায়মা অধীরের ফুপি হয়? আশিক মাথা নাড়ায়। আরোহী বলে, তাহলে ওই মেয়েটাকে যে নিজেকে রায়মা বলছিল? আশিক আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে, অধীর তোমাকে কষ্ট দেওয়ার কোনো পথেই বাকি রাখবে না। তাই করলো সে। তোমাকে তিলে তিলে শেষ করলো সে। নিজের প্রতিশোধ নিল সে। এত সময় ধরে ব্যথিত দৃষ্টি এখন তেজি হয়ে উঠল। নিজের চোখের পানি মুছে আরোহী বলে, না বাবা, উনি আমায় তিলে তিলে শেষ করতে পারেনি। হ্যাঁ, উনি হয়তো একজন অসহায় এতিম মেয়েকে
শেষ করেছে কষ্ট দিয়ে। তবে উনি আবার একজন শক্তিশালী নারীকেও গড়ে তুলল। আমি এখন ওনাকে বুঝিয়ে দেব প্রতিশোধ কাকে বলে, কত প্রকার ও কী কী। উনি জানে না যখন নারীর আত্মসম্মানে আঘাত আসে তখন সে কতটা পরিবর্তন হয়। আরোহী থামলো, বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে শক্ত গলায় তবুও চোখ ছলছল করছে তার। আরোহী শুধালো, জীবনে একটু ধাক্কা খাওয়া আসলেই প্রয়োজন, কারণ এই ধাক্কা না পাওয়া পর্যন্ত মানুষ বোঝে না যে তাকে আসলে পরিবর্তন হতে হবে। আশিক আয়নার মাঝে আরোহীর আগুনের ন্যায় জলজল করা চোখগুলো দেখল। মন বলছে একটা বড় ঝড় আসতে চলেছে, তাকে কিছু করতে হবে। আরোহী কি এখন এখানে রাখা উচিত নয়? আরোহী এখানে থাকলেই বিপদ চলে আসবে। অন্ধকার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অধীর। হাতের মধ্যে থাকা জ্বলন্ত সিগারেটটা মাটিতে ফেলে দিল সে। পা দিয়ে পিষে ফেলে সোজা সোফায় ধক করে বসে পড়ল সে। কপালের উপর এক হাত ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। বড্ড এলোমেলো লাগছে অধীরকে। শরীরে জড়িয়ে আছে কাল রাতের সেই শার্ট। চোখগুলো এলোমেলো হয়ে আছে তার। অধীর সারা রাত বাড়ি ফিরেনি, সবেমাত্র এসেছে সে। কোথায় ছিল, কার সাথে ছিল কেউ জানে না। তবে আরোহীর খোঁজ করেনি সে। একদমই করবে না। কেন কেন করবে? শত্রুর খোঁজ খবর কি রাখে শুনি? অধীর চোখ বুঝে শান্তির নিঃশ্বাস নিচ্ছিল। তখনই তার কানে বাজতে লাগলো, ডেভিল হাজবেন্ড, আপনি কখন বাড়ি ফিরবেন? চোখ খুলে চারপাশে খুঁজে কোথাও কণ্ঠের মালিককে সে পেল না। আর পাবেই বা কোথায়? সে ব্যক্তিটি তো কবেই তার থেকে দূরে চলে গিয়েছে। অধীর জোরে জোরে নিঃশ্বাস নিল, মৃদু গলায় বলে, আমার তো খুশি হওয়ার কথা, আরোহী আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে? বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে পারছি। ঘরটা এমন খালি খালি লাগছে কেন? অধীর শুকনো ঢুক গিলে চারপাশে চোখ বুলিয়ে নিজেকে শান্ত করলো সে। কঠিন গলায় বলে, আমি তো ডেভিল, তাই না? আমার মন বলে কিছু নেই। যেখানে মন নামক কোনো জিনিস নেই সেখানে পিছু টান বলতে কোনো শব্দ নেই। তোমাকে আমি আবার নিজের কাছে আনবো আরোহী, কজ আমার প্রতিশোধ এখনো তো পূর্ণ হলো না। তোমায় আরো জ্বালানো যে এখনো বাকি, মাই লাভ। বুকের বাপাশে ছুরিটা কি করে চালাতে হয় তা যদি না শিখে তবে আপনার হৃৎপিণ্ডকে ক্ষতবিক্ষত করব কি করে অধীর? হাতে থাকা ছুরিটা দেখতে দেখতে কথাটা বলে আরোহী। সারা রুমে অন্ধকার। আরোহীর হাতের মধ্যে ধরে আছে একটা ছোট ধারালো ছুরি। সেটাকে এদিক সেদিকে ঘুরিয়েই দেখছে সে। না জানি কি এমন দেখছে সে। আরোহী কঠিন, বড্ড কঠিন তার হৃদয়, যার দেখে অন্তরাত্মা কেঁপে উঠল আরবি খানের। আশিক খান মনে মনে বেশ খুশি, তার প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়ে আছে। আরবি আর আশিক দরজার আড়াল থেকে সবটাই দেখছে। আরবি খান অস্থির গলায় বলেন, তুমি এমন করো কেন আরবি? আরোহী আমার মেয়ে, খান বংশের রক্ত ওর শরীরে। আমার মতে অধীর যা করেছে তার জন্য ওর কঠিন শাস্তি হওয়া দরকার। আরবি খান চলে যান। আশিক খান খানিক সময় দাঁড়িয়ে থেকে কিছু নিয়ে চিন্তা করলেন। তার মাথায় খুব বড় একটা ষড়যন্ত্র এসেছে। এটা করতে পারলে তার লাভ আর লাভ। আশিক আরোহীর দিকে তাকায়। তার মেয়ে, তার অস্তিত্ব, সে যাতে এত বছর ধরে পাগলের মতো খুঁজেছে। আশিক খান আরোহীকে নিয়ে, অধীরকে নিয়ে দূরে থাকতে চায়, আর তিনি তাই করবেন। দরকার পড়লে সে আরোহীকে নিয়ে দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু আরোহীকে অধীরের হাতে কখনোই দিবে না সে। হাতে থাকা ছুরিটা মাটিতে ফেলে দেয় আরোহী। দু হাঁটুর মাঝে মাথাটা দিয়ে কান্না করতে লাগলো। আরোহী থেমে থেমে কান্না করছে, চোখের পানি ঘামছে না তার, কিন্তু তাকে থামাতে হবে। আরোহী চোখ মুছে উঠে দাঁড়ায়। হাতে নিল সেই কারো শাড়ি, অধীরে দেওয়া শাড়িটা মাটিতে ফেলে দিল সে। টেবিলের ওপর জ্বলতে থাকা মোমবাতিটা শাড়ির ওপর ফেলে দিল সে। আরোহী চিৎকার করে বলে, না পাওয়ার মাঝে এত কষ্ট, থা আমি কাকে বোঝাবো অধীর? এমনটা না করলেও পারতেন। তবে যাই হোক, ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাব, তারপরেও কাউকে বলবো না যে আমার কষ্ট হচ্ছে। সব নারী কষ্টের নীরব হয় না, কিছু নারী কষ্টে হিংস্রও হয়ে ওঠে। নারী নাকি যত্নের কাঙাল, তবে আমার বেলায় এমন কেন? আরোহী কথাটা বলেই ছুরিটা ছুঁড়ে মারল মাটিতে। আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে তাচ্ছিল্য হাসল সে। দুনিয়াটা বড়ই বিচিত্রময়, কখন কি হয় বলা যায় না। এই যে
কখনো হাজারো কষ্টের মধ্যেও সুখ পাওয়া যায়, আবার কখনো হাজারো সুখের মধ্যেও কষ্ট নিয়ে বাঁচতে হয়। কখনো কান্নার মধ্যেও হাসতে হয়, তো কখনো হাসির মাঝেও কান্না করতে হয়। এটা যে প্রকৃতির কঠিন নিয়ম। ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যায়, তবুও এই মুখে বলতে হয় ভালো আছি, কিন্তু মুখের বলা কি সবসময় সঠিক হয়? সেটা শুধুই সেই মানুষটাই জানে, যে সারাদিন হাসি মুখে থাকে, তবে রাত হলেই একাকিত্ব, কষ্ট, অসহায় হয়ে বালিশের ভাঁজে নিজের অশ্রু বিসর্জন দেয়। এই তো মাত্র হাসলো, মাত্রই কান্না শুরু করে দিল আরোহী। মাঝে মাঝে নিজেকে নিয়ে একটা উপন্যাস লিখতে ইচ্ছে করে তার। যে উপন্যাসের নাম সে দিবে কখনো হাসি তো কখনো কান্না। নামটা শুনতে কেমন লাগলো, এই নামটার সাথে আরোহীর বেশ মিল আছে। আরোহী নিচের চোখের পানিটা মুছে ফেলে, গভীর দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট অন করলো সে। কেটে গিয়েছে 3 সপ্তাহ। সময় কারোর জন্য থেমে থাকে না, আরোহীর জন্য থেমে থাকেনি সে। সে চলেছে নিচের আপন গতিতে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে কি চলতে পেরেছে আরোহী? সঠিক উত্তরটা আরোহী নিজেও জানে না। সে আদৌ বদলাতে পেরেছে, নাকি এখনো সেই অধীর নামক ব্যক্তিটির মধ্যেই আটকে আছে? এসবের কোনোটাই আরোহী জানে না। শুধু এতটুকু আরোহী জানে যে সে অধীরকে প্রচুর ঘৃণা করে। এমন ঘৃণা যার আগুনের তেজ অধীরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু আরোহী অধীরকে এখনো কাছে পায়নি, তাই তো এখনো অধীর শান্তি মতো আছে। আরোহী নিজেকে প্রস্তুত করে রেখেছে অধীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তবে তার জানা নেই সে কবে অধীরকে পাবে। হাজারো চিন্তা ভাবনার মাঝেই দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে সেখানে ফিরে তাকায় আরোহী। নিজেকে ঠিক করে পা বাড়ালো দরজার দিকে। দরজা খুলতেই হুড়োহুড়ি প্রবেশ করলো আবির। অস্থির কণ্ঠে বলতে লাগলো, বনু তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আরোহী অবাক হয় না, একটু অবাক হয়নি সে। এটা এখন তার রোজকার জিনিস। একটু দেরি করে দরজা খুললেই আবির পাগল হয়ে যায়। আবির হলো আরোহীর ভাই, হ্যাঁ, আশিক খান আর আরাবিক খানের বড় ছেলে। আরোহী নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে এমন ভাই পেয়ে। আবির বোন বলতে পাগল। আরোহী আবিরকে শান্ত করে বলে, ভাইয়া আমি ঠিক আছি তো, দেখো। আবির আরোহীর হাত মুখ উল্টোপাল্টা দেখতে দেখতে বলে, দাঁড়া আগে আমি দেখবো কোথাও ব্যথা লাগেনি তো। আরোহী মাথা ঝাঁকালো। তার ভাইটা আসলেই পাগল। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর আবির আরোহীকে চেক করবে। শুধু আবির তা নয়, আশিক খানও কি কম নাকি? বাবা ছেলে রাতের অর্ধেক পার করে আরোহীর কাছে। তাদের একটাই কথা, যদি কিছু হয়ে যায়। রাতে আরোহীর বাবার বুকে মাথা রেখে ভাইয়ের সাথে গল্প করে, তারপর ঘুমিয়ে যায়। সকাল হলেই বাবা ছেলে আবার এসে তাদের প্রিন্সেসকে চেক করবে। আরোহী যদি সামান্য শুয়েরও খোঁচা খায়, তাহলে সারা বাড়ি মাথায় তুলবে বাপ ছেলে। আরোহী কিছু বলে না, বরং ড্যাব ড্যাব করে দেখতে থাকে তাদের কর্মকাণ্ড। এইসব কিছুর জন্য কত কান্না করেছে এতিমখানায় সে। যদি ভাগ্য সহায় হয় তো তাহলে ছোট থেকেই সব আদর যত্ন পেতে শেখ। কিন্তু তার দুর্ভাগ্য এটা যে তাই এমন হলো। আবার তার ভাগ্য ভালো দেখেই সে নিজের পরিবার ফিরে পেয়েছে। আরোহী আবিরকে বলে, ভাইয়া আমি ঠিক আছি, দেখো একদম ফিটফাট। লুক মি ভাইয়া। আবির আরোহীর দিকে তাকায়। তার কলেজার টুকরোটা হলো আরোহী। আরোহীর মায়ামাখা মুখটা দেখে তো বুকটা ছেদ করে ওঠে। তার এমন নরম তুলতুলে বোনের মনটাকে ওই পাষাণ অধীর কতটা অত্যাচার করেছে, কতটা নির্মমভাবে হাত তুলেছে তার বোনের শরীরে। রক্ত তার মাথায় চেপে বসে। তখন কিন্তু আশিককে কথা দিয়েছে সে অধীরকে কিছু বলবে না আবির। তবে তার বোনের দিকে যদি ফিরেও তাকায়, তাহলে সেখানেই কেড়ে দিবে সে। আবির আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে, তুই ঠিক থাকলে আমি ঠিক আছি, তোর কিছু হলে আমি। আরোহী চুপ করে দিল আবিরকে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে। আরোহী আবিরের এক বাহু জড়িয়ে ধরে বলে, তোমরা সবাই থাকতে আমার ক্ষতি করবে কে শুনি? আচ্ছা ভাইয়া, অনেক ক্ষুধা লেগেছে, চলো না ব্রেকফাস্ট করি। চল। আরোহীর হাত ধরে নিচে নামতে লাগলো আবির। তাদের অবস্থানটা এখন খানবাড়িতে। এটা খানবাড়ির দ্বিতীয় পরিচ্ছেদ, যেটা গ্রামের ভেতরে মূলত অধীরের থেকে দূরে রাখার জন্যই আরোহীকে নিয়ে সেদিন রাতেই তাদের গ্রামের বাড়িতে চলে এসেছিল আশিক খান। এই বাড়ি সম্পর্কে বাহিরের কারো কোনো ধারণাই নেই। আরোহী এখানে একদম নিরাপদ থাকবে বলে মনে করেন আশিক। দীর্ঘ 3 সপ্তাহ চলে গিয়েছে। সময়টা বোধহয় আরোহীর জীবনকে অনেক বদলে দিয়েছে। ডাইনিং টেবিলে বসেছিল আশিক খান, অপেক্ষা নিজের ছেলে মেয়েদের জন্য। আবির আর আরোহী আসতেই তিনি হাসি মুখে আরোহীকে ডেকে বলেন,
প্রিন্সেস, আসো এখানে বসো। বাবা আর ভাইয়ের মাঝে বসলো আরোহী। এটা রোজ তার রুটিন। আরোহীকে নিজ হাতে খাবার খাইয়ে দেন আশিক খান। আরোহী খাবার খাচ্ছিল, তখনই আরাবি খান বলেন। আশিক খান শান্ত কণ্ঠে বলেন, ওখানে তোমাদের কোনো কাজ নেই? যা কাজ আমার, আমি তা জ্যাককে সাহায্য করে নেই। আর মিটিংগুলো তো আমি গিয়েই করি, আমাদের সেখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আরাবি খান আর কিছু বললেন না। আশিক খান কেন তাদের সেখানে দিতে চান না সেটা তিনি ভালো করেই জানেন, তাই তো তিনি চুপচাপ থাকেন। মেয়েকে পেয়েছেন, এটাই অনেক। আশিক খান হুঙ্কার দিয়ে বলে, ঘরবন্দি মানে? এখানে ঘরবন্দির কথা আসলো কোথা থেকে আরাবি? আমি কি কাউকে ভয় পাই নাকি? যদি তুমি কাউকে ভয় না পাও তবে এখানে এভাবে লুকিয়ে থাকার মানেটা কি বাবা? আরোহীর শান্ত এবং নির্লিপ্ততা কণ্ঠখানা মস্তিষ্কে বাঁচতেই চুপ হয়ে যান আশিক। আবির নিজেও চুপচাপ বসে আছে। আরাবি খান আরোহীর কথায় সায় দিয়ে বলেন, আমরা ভীতু নই মা। আরোহী কথাটা বলে। আশিক খান শান্ত দৃষ্টিতে তাকান মেয়ের দিকে। আরোহীর তেজি গলা স্বর জানান দেয় বিপদের সংকেত। ঠিক এখন যেমন। আশিক খান আরোহীকে বলেন, প্রিন্সেস, আমার ভীতু নয় তবে। তবে কি বাবা? আমি এতদিন চুপচাপ ছিলাম কারণ তোমাদের সাথে আমি একান্ত সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু এখন তা শেষ। এখন আমার কাজ করার পাল্লা। আবির তা শুনে বলে, তুই কি করবি অরু? তুমি তো পুলিশ, তোমার মাথায় এত কিছু ঢুকবে না, সেটা তো জানো তাই না? আবির বুঝলো আরোহী কিসের কথা বলছে। সে চুপ করে যায়। আশিক খান মাথা নাড়ায়, তারপর বলেন, আরোহী ঠিক বলেছে, আমিও এই ব্যাপারটার বিষয়ে ভাবছিলাম। তোমরা কোন বিষয়ে কথা বলছো আমাকে একটু বলবে? আশিক খান আরাবির দিকে তাকিয়ে বলেন, বলতে হবে না, নিজের চোখেই দেখো সবটা। আচ্ছা আরু মা, আমি উঠি, খাবার শেষ করে ওষুধ খেয়ে নিবে কেমন? চেয়ার ছেড়ে ওঠে আরোহীর কপালে আদরের স্পর্শ করলেন আশিক খান। মেয়েকে বড্ড বেশি আদর করেন তিনি। আরোহীও জড়িয়ে ধরল, আহ্লাদি গলায় বলে, বাবা তাড়াতাড়ি ফিরবে কিন্তু, আজ অনেক গল্প করব। আশিক হাসলেন, নরম গলায় বলেন। ঠিক আছে মা। আশিক খানকে বিদায় জানাতে আরবি খানও বাইরে গেলেন। আরোহী চেয়ারে বসে আবিরের দিকে তাকায়। আবির তার দিকেই তাকিয়ে আছে। আরোহী বলে, কি হলো? তুই এখনো বসে থাকবি? পুলিশ মানুষ এত দেরি করে যাবে? আবির চোখ ছোট ছোট করে তাকায়। তারপর আরোহীর মুখের সামনে খাবার ধরে বলে, আমি মিস্টার খান নয় যে নির্দিষ্ট সময় মিটিংয়ে না গেলে আমার $1,00,000 লস হয়ে যাবে। আমি হলাম আবির খান, বুঝলি? এখন নে খাবার খা, তোকে খাবার খেয়ে তারপর ওষুধ দিয়ে এরপর আমি যাব। আরোহী মুখ সিটকে বলে, উফ ভাইয়া, আমি আর খাবো না, ভালো লাগছে না আমার খেতে। আর কত ওষুধ খাওয়াবে আমাকে বলো তো? আবির আরোহীর মুখে খাবার পুরে দিয়ে বলে, যতদিন তুই পুরোপুরি সুস্থ না আসছিস ততদিন। আরোহী খাবার চিবোতে চিবোতে বলে, আমি তো একদম সুস্থ, দেখো। হ্যাঁ দেখি তো কতটা সুস্থ আপনি। শরীর এতটাই সুস্থ যে একটু পরে জ্ঞান হারিয়ে পড়ে যান। আর তুই আজ সকালেও বমি করছিস তাই না? আরোহী মাথা নত করে নেয়। তার শরীরটা আসলে অনেক খারাপ হচ্ছে দিনকে দিন। বেশ দুর্বল হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হালকা বমি তো আছেই। আরোহী এইসব কিছুকে পাত্তা দেয় না। যদিও ডাক্তার টেস্ট করিয়েছিল, তবে এখনও রিপোর্ট হাতে পায়নি তারা। আরোহী অতিরিক্ত জখম আর দুশ্চিন্তার কারণে এইসব ঘটছে বলে চালিয়ে দেয়। কিন্তু আসলেই কি তাই? আবির আরোহীকে পানি দিল, তারপর আরোহীকে বলে, বনু, তোকে কতদিন বারণ করছি যে সকালে উঠে খালি পেটে ঠান্ডা পানি খাবি না। এই কারণেই আজ সকালে তোর বমি হয়েছে তাই না? আরোহী একটা সুযোগ পেল, তাই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আবির আলতো করে আরোহীর মাথায় ধাক্কা দিয়ে বলে, পাগল বোন আমার, কথা শোনে না একদম। আরোহী হাসলো। আবির আরোহীকে খাবার খাইয়ে দিল পুরোটা। খাবার শেষে দুজন মিলে বেশ সময় গল্প করলো। আরোহীর দিনকাল ভালোই যাচ্ছে এখন। এই তো তার পরিবার আছে। নিজের পরিবারকে পেয়ে পৃথিবীর সবচেয়ে সুখ পেয়ে গিয়েছে সে। কেন খুঁজে পাওনি তুমি তাকে? হ্যাঁ কেন? কথা বলো, ড্যামিট। গগন কাপন হুঙ্কার দিয়ে কথাটা বলেই হাতে থাকা ফাইলটা টেবিলের ওপর ছুঁড়ে মারল। অধীর রাগে রক্তিম হয়ে গেল তার মুখশ্রী। চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছে সে।
শুভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইদানিং অধীরের রাগ অনেকটাই বেড়ে গিয়েছে। মুখে সবসময় লেগে থাকে গাম্ভীর্যতা, তার সাথে একরাশ বিরক্তি তো আছেই। এই 3 সপ্তাহ অধীরের অপেক্ষা সম্পূর্ণ নাজাহাল হয়েছে। প্রতিটা কাজে সে বিরক্ত, সেই সাথে সবার উপরে বিনা কারণে রাগ ঝাড়ে। এই তো এখন সামান্য একটা লোককে না পাওয়ার কারণে অধীরের রাগের শেষ নেই। আরোহী চলে যাওয়ার পর থেকেই তার এমন পরিবর্তন। সবসময় রাগি রাগি ভাব নিয়ে থাকে অধীর। কখনো হাসে না, হয়তো হাসতে ভুলেই গিয়েছে সে। শুভ্র অধীরকে বলে, স্যার, আমাকে আর কিছুক্ষণ সময় দেন, আমি ওনাকে খুঁজে নিয়ে আসবো। অধীর শুভ্রর দিকে তাকিয়ে বলে, হোয়াট ডিড ইউ সে? সময়? শুভ্র, হাতে সময় নেই আমাদের কাছে। অধীর চৌধুরী সময় নিয়ে কোনো কাজও আজ অবধি করেনি, আর না করবে। যা করার জলদি করো। আমি কাল রাতের ফ্লাইটে ফেরত যাচ্ছি বিড়িতে, সো যা করার তাড়াতাড়ি করো। ওকে আমার চাই। শুভ্র বুঝতো না সামান্য একজন মানুষের জন্য অধীর এমন করছে কেন। কি সম্পর্ক তার সাথে অধীরের? আরোহীর চলে যাওয়ার পরেই অধীর দেশ ছেড়ে চলে আসে নিউ ইয়র্কে। বলতে গেলে আরোহীর স্মৃতি থেকে পালাতেই সেইখানে এসে পড়ে। তবে তার পিছু ছাড়েনি আরোহীর স্মৃতি। সবখানেই দেখা মিলে আরোহীর প্রতিবিম্ব। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে। টেবিলের ওপর থাকা ফোনটা বেঁচে উঠল। স্ক্রিনে ঝলঝল করছে রাইমা নামটা। অধীর একটা নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। অপর পাশ থেকে কথা শুনে সে বলে, আমি কাল ফিরবো। অধীর কল কেটে দেয়। অতঃপর অপর পাশে রাইমা দীর্ঘশ্বাস ফেলে। অধীরকে নিয়ে তার বেশ চিন্তা। অধীরের পরিবর্তন রাইমা মানতে পারছে না। রাইমা চায় না যে আরোহী অধীরের জীবনে ফিরুক। আরোহীকে অধীরের থেকে দূরে রাখতে চায় সে। তবে এর বদলে অধীরকে হারানোর কোনো কথাই আসে না। নিজের জীবনে অনেক কিছু হারিয়েছে সে, আর কিছু হারানোর ক্ষমতা তার নেই। সে সহ্য করতে পারবে না। সময় বিকেল 4টা। মন খারাপ করে খোলা আকাশ দেখছিল আরোহী। মনটা আজ বড্ড খারাপ তার। এখন শ্বাস নিতেও তার বেশ বিরক্ত লাগে। কেমন ভ্যাপসা গরম লাগছে। একটু ঠান্ডা কিছু খেতে পারলে হয়তো তার ভালো লাগতো, কিন্তু এখান থেকে উঠতে মন চাইছে না তার। এই হলো আজকালের জ্বালাতন। হঠাৎ মন খারাপ তো হঠাৎ ভালো, হঠাৎ করেই ঠান্ডায় কম্পন ধরে তো হঠাৎ করেই আগুনের তাপ অনুভব করে সে। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করেই বারান্দায় আসলো আবির। গায়ে জড়িয়ে আছে বাড়ির পোশাক, মানে সে বাড়ি ফিরেছে অনেক আগে। আবির এসে আরোহীর পাশে চেয়ারটায় বসলো। আরোহীকে বলে, কি রে, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আরোহী মুখ তুলে তাকায়। আবিরকে দেখে একটু হাসলো সে। তারপর বলে, কোথায় মন খারাপ ভাইয়া? এমনি বসেছিলাম। কখন এলে? এই তো কিছু সময় আগে। তো একা একা কি করছিস? একা কোথায় ভাইয়া? আমার সাথে আছে ওই যে আকাশ, তার বুক ভর্তি মেঘমালা। আমি কি একা? আবির তাকালো বোনের দিকে। আরোহীর গাল টেনে বলে, চল বনু, আজ তোকে বাইরে নিয়ে যাই। আরোহী মাথা নিচু করে বলে, না ভাইয়া, তুমি যাও, আমি যাব না। কেন? এমনি ভাল লাগছে না আমার। আবির হাসলো। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সে। আরোহী তা দেখে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? তুমি এভাবে হাসছো কেন? আবির হাসতে হাসতে বলে, ভেবেছিলাম আমার বোনটা বাকি 5টা মেয়েদের মতো নয়, পরে দেখে আসলেই এই জেনারেশন মেয়েদের মতো। খালি বলেছিস ভাল লাগে না আমার। মানে হলো বোন, এটা আমার গ্রাম। জীবন অনেক সুন্দর রে। এটা যেভাবে পারিস উপভোগ কর। ভাল লাগে না বলে এটাকে তুচ্ছ করছিস কেন তুই? এই দেখ তুই গ্রামটা, এর আশেপাশে কত কিছু উপভোগ করার, আর তুই কি না মন খারাপ করে বসে থাকবে অকারণে? উঠ চল, আজ তোকে গ্রামের নদী নালা খাল বিল দেখাবো। তার সাথে গরু, ছাগল, গাধা দেখাবে না? আবির ভাব নিয়ে বলে, চাইলে গাধিও দেখাতে পারি, দেখবি? আরোহী হাসলো। দুই ভাই বোন মিলে তৈরি হয়ে নিল। সিঁড়ি দিয়ে নামতেই চোখ যায় আরবি খানের দিকে। আবির আরোহীর হাত ধরে বলে, হ্যাঁ মা, আমরা বাইরে একটু ঘুরতে যাব। আবির হাসলো। আরোহী মন ভরে মা আর ভাইকে দেখলো। একটা সময় ছিল যখন সে ভাবতো তাকে ভালোবাসার মতো কেউ নেই এই পৃথিবীতে। তাকে নিয়ে ভাবার সময় নেই কারো কাছে। অথচ আজ এই 3 জন মানুষের পুরো জীবনটাই সে। কতটা স্বপ্ন দেখেছে আরোহী সব কিছু নিয়ে, তবে আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। সে বোধহয় এখন পৃথিবীর সব থেকে সুখী মানুষটা। আরোহীকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আবির বলে, কি রে, কি দেখিস এইভাবে? আরোহী মাথা নাড়ায়।
আবিরের এক বাহু জড়িয়ে ধরে বলে, কিছু না, দেখছিলাম আমি কতটা ভাগ্যবতী যে তোমাদের মতো পরিবারে পেয়েছি। আবির আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে। আরোহী হাসল। আবির আর আরোহী বেরিয়ে পড়ে গ্রামের রাস্তায়। পিচ ঢালা পথ, শুনশান নীরবতা। গ্রাম অঞ্চল বলেই হয়তো এমন নীরবতা সব সময় থাকে। আরোহী বায়না ধরেছে সে গাড়ি করে যাবে না, হেঁটে হেঁটে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যাবে। বনের আবদার ফেলতে পারে না আবির। আরোহীর হাত ধরে হাঁটতে লাগলো। গ্রামের চিকন সরু রাস্তায় হাঁটতে থাকা আরোহীর মনটা কেমন উদাস হয়ে গেল। আবিরকে বলতে লাগলো, ভাইয়া, কখনো কাউকে ভালোবেসেছো? কখনো কাউকে ভালোবেসে তীব্রভাবে আঘাত পেয়েছো? আবির থামলো বোনের কথায়। চোখ ফিরিয়ে আরোহীর মুখটা দেখল। আবির জানে আরোহী কেন এসব বলছে। ভালোবাসার মধ্যে আছে এক আকাশ পরিমাণ শূন্যতা আর ব্যর্থতা, তাই না? আরোহীর গলা ধরে আসছে, চোখ ছলছল করছে। কথাখানা বলতে তার কষ্ট হচ্ছে, শ্বাসরুদ্ধকর কষ্ট যেন সে অনুভব করছে। আরোহী নিজেকে শান্ত করল। আবিরের দিকে তাকিয়ে খানিক মিথ্যা হাসি দিয়ে বলে, ভাইয়া, ভালোবাসা আসলে বোকা মানুষেরা করে। আবির শান্ত গলায় বলে। তাদের মধ্যে তুইও কি আছিস, তাই না? আরোহী চোখ নামিয়ে নেয়, ধরা গলায় বলে। না। আবির কিঞ্চিত পরিমাণ হাসল। আমি তোর চোখে অধীরকে হারানোর বেদনা দেখছি। ভুল দেখছো তুমি। তাহলে কি বলতে চাইছিস তুই? অধীরকে ভুলে গিয়েছিস? আরোহী চুপ, একদম নিশ্চুপ সে। আবির তার চুপ থাকা দেখে বলে, তোর চুপ থাকা আমাকে আমার উত্তর দিয়ে দিয়েছে। আরু, হুম। এদিকে আসো। আরোহীকে জড়িয়ে ধরে আবির। ভাইয়ের বুকে মাথা রাখলো আরোহী। আবির আরোহীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাড়িতে থাকার সময় তুই কিছু প্রকাশ করতে পারিস না, কিন্তু আমি তো তোর ভাই, তোকে ভালো করেই চিনে ফেলেছি। আরু, নিজের মনের কথা প্রকাশ কর বোন। আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিল, অনেক কষ্টে বলে, ভাইয়া, 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 হ্যাঁ বল, আমি শুনছি। ভাইয়া, আমি আমি ওকে ভুলতে চাই তাকে। তবে কোনো অদৃশ্য শক্তি ওকে ভুলতে দেয় না আমাকে। আরোহী আবারও ধরা গলায় বলে, রোজ তো কত কিছু ভুলে যাই আমি, কত শত স্মৃতি মুছে যায় এই মস্তিষ্ক থেকে। তাহলে সে কেন রয়ে যায় বলো না? কারণ সে তোর মস্তিষ্কের মাঝে নয়, বরং তোর হৃদয়ে বাস করে। না। আরোহী ছিটকে দূরে সরে যায় আবিরের থেকে, চোখের জল মুছে বলে, এই মনে হাজার জনের স্থান হলেও কোনো বিশ্বাসঘাতকতার স্থান নেই। আবির ফস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আরোহীর দিকে তাকিয়ে বলে, এটা তুই বলছিস? হ্যাঁ, আমি বলছি। না আরু, এটা তুই বলছিস না। তাহলে ধরে নাও আমার ঘৃণা বলছে। যাকে বেহায়ার মতো ভালোবেসেও ধরে রাখতে পারিনি, তার প্রতি আমার এক আকাশ সমান ঘৃণা আছে। আরোহী চিৎকার করে বলা কথাটা বজ্রের মতো শোনালো আবিরের কাছে। আবির চুপ করে যায়। তেজস্বিতা আরোহীর রাগ তার পুরো। আবির এসে আরোহীর চোখের পানি মুছে বলে, তবে একটাই কথা, প্রতিশ্রুতি নে বোন, যে তোর হৃদয়টাকে পা দিয়ে পিষে ফেলেছে তাকে তুইও পিষে ফেল। তোকে শক্ত হতে হবে আরু, কঠিন থেকে কঠিন। সামনে থাকবে অনেক কিছু, তবে তোকে শক্ত থাকতে হবে। পারবি তো কঠিন হয়ে ওদেরকে প্রতিশোধ নিতে? আরোহী মাথা উঁচু করে দাঁড়ায়। আবিরের চোখে চোখ রেখে বলে, আমাকে আঘাত করার পর যদি দেখো আমি শান্ত আছি, তবে ভেবে নিও প্রতিশোধটা খুব ভয়ঙ্কর হবে ভাইয়া। আবির হাসল। আরোহীর মাথায় হাত দিয়ে বলে, নিজের লক্ষ্য সফল হতে তোকে আমি কঠিন থেকে কঠিন বানাবো আরু। আরোহী মাথা নাড়ায়। আবির আরোহীকে নিয়ে গ্রামের বাজারে যায়। এখানে ছোট করে প্রতিদিন মেলার মতো করে বসে। সেই মেলায় উপস্থিত হয় গ্রামের বেশ লোকজন। আড্ডা, কেনাকাটা, ঘোরাঘুরি করতে আসে অনেকে। আরোহী আর আবির গিয়ে দাঁড়ায় গ্রামের পুকুরের পাড়ে। সেখানে বসার জন্য একটি বেঞ্চ রাখা আছে। আরোহী বসতে বসতে বলে, অনেক গরম। আইসক্রিম খাবি? আরোহী খুশি হয়ে বলে, দিলে খারাপ হবে না কিন্তু। ওকে, তাহলে তুই বসে থাক, আমি নিয়ে আসছি। আচ্ছা। আবির মেলার ভিড় ঠেলে সেখানে যায়। আরোহী ওখানেই বসে থাকে। মন বলছে অনেক কিছু, তবে তাতে পাত্তা দেয় না আরোহী। চুপচাপ বসে থাকে সে। জীবন কোথা থেকে কোথায় নিয়ে এলো তাকে। কয়েকদিন আগেও অধীরের বাড়িতে অধীরের জন্য পাগল যে মেয়েটা, সে এখন অধীরের থেকে শত শত গুণ দূরে।
তাকে ঘৃণা করে, প্রচুর ঘৃণা। আরোহী ফোঁস করে নিঃশ্বাস ফেলে। আশেপাশে তাকায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে সে। মনে মনে বলে, একদিন আপনি নিজ থেকেই বলবেন যে আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসেনি। আচ্ছা অধীর, আপনি এমনটা না করলেও তো পারতেন। এমন করে কষ্ট না দিয়ে মেরে ফেলতেন আমায়। না পাওয়ার মাঝে যে কি পরিমাণ কষ্ট, তা আল্লাহ ব্যতীত অন্য কেউ বোঝে না। আপনিও বুঝতে পারলেন না। বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। না কাউকে বলা যায়, না সহ্য করা যায়। এমনটা না হলেও পারতো। আমি তো বেশি কিছু চাইনি আপনার কাছে, চেয়েছি শুধু আপনাকে। তবে কেন এই সামান্য চাওয়াটাকে এত তুচ্ছ করলেন? এই ফুলটুসি কি করো? হঠাৎ কারো কথা শুনে মুখ তুলে তাকায় আরোহী। 3-4 জন ছেলে, মুখে বিশ্রী হাসি লেগে আছে। এরা শুধু মেয়েদের বিরক্ত করে আর কিছুই না। আরোহী বিরক্ত হয়ে বলে, আমি কি করি না করি তা কি আপনাকে বলতে হবে? ছেলেগুলো হাসল। উঠে এসে আরোহীর পাশে বসতেই আরোহী ধক করে উঠে দাঁড়িয়ে পড়ে। রাগী গলায় বলে, এটা কেমন ভদ্রতা, কারো অনুমতি ব্যতীত তার পাশে বসা? একটা ছেলে বলে। আমরা কি ভদ্রলোক মনে হয়? আরোহী নিজে ঘাড় বাঁকা করে বলে, তো আমাকে কি সাধারণ মেয়ে মনে হয়? ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাই করে বলে। হ্যাঁ হবি, নিশ্চয় কোনো বাবার পরি। আরোহী বাঁকা হাসল, নিচু গলায় বলে, সব মেয়েরা বাবার পরি হয় না, কিছু কিছু মেয়েরা বাবার বাঘিনীও হয়। কথাটা বলেই মাথা ঘুরে তাকিয়ে আরোহী বলে, তোদের তো কোনো কাজ কাম নেই, তাই না? তাই তো আমাকে জ্বালাতন করছিস। ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে বলে, বাব্বা, তুই তো দেখি সব জানিস। আরোহী একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, সব জানি, আর এটাও জানি কিভাবে তোদের সাহায্য করতে হয়। ছেলেগুলো রেগে গিয়ে আরোহীকে বলে, কি বললি আমাদেরকে সাহায্য করবি? জানিস আমরা কে? আমি কি তোদের প্রতিবেশী হই, নাকি তোদের গার্লফ্রেন্ড হই যে জানবো তো ওরা কে? ছেলেদের মধ্যে একটা ছেলে বলে। শালিটা বেশি কথা বলতেছে দেখি। আরোহী তা শুনে বলে, আমি কি আমার বোনকে তোদের সাথে বিয়ে দিয়েছি যে শালি হয়ে গেলাম তোদের? বেশি বলছিস কিন্তু তুই। আরোহীর রাগী গলায় এগিয়ে এসে বলে, কি ভেবেছিস মেয়েরা দুর্বল হয়? মেয়েদের দুর্বল পেয়ে তাদের উপর নিজেদের জোর খাটাবি? ভেবেছিস আমি বাকি মেয়েদের মতো বলবো বাঁচাও বাঁচাও বাঁচাও? বাঁচাও শব্দটা শ্রবণ হতেই পা জোড়া থেমে যায় যুবকটির। মোটা ভ্রুজোড়া কুঁচকে পা বাড়ায় সামনের দিকে। শব্দের মালিককে দেখার বেশ আগ্রহ জাগত তার মনে। নিজের উত্তেজনাকে দমিয়ে রাখতে না পেরে সোজা সেখানে চলে আসলো। গম্ভীর গলায় সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? আরোহী তাকালো অজ্ঞাত যুবকটির দিকে, কিন্তু নিজের রাগকে দমিয়ে রাখতে ব্যর্থ সে। ছেলেগুলো যুবকটির কথায় পাত্তা না দিয়ে আরোহীকে বলে, তোকে আজ আমরা দেখে নিব। দেখবি যখন ভালো করেই দেখ। যুবকটি বুঝে গেল সব কিছু। আরোহীর দিকে এগিয়ে আসতেই আরোহী ইশারা করল। ছেলেটা আরোহীর হাত ধরল শক্ত করে। আরোহী অন্যদিকে না তাকিয়ে তেড়ে আসা একটি ছেলের পেটের মধ্যে দিল লাথি। পেট চেপে ধরে ছেলেটা মাটিতে বসে পড়ল। আরেকজন এগিয়ে আসতেই যুবকটি আরোহীকে ধরে রাখা হাত দিয়ে দিল তার নাক বরাবর ঘুষে। মাটিতে পড়ে যায় সে। বাকি দুজনের মধ্যে একজন সাহস করে এগিয়ে আসতেই আরোহী সহ যুবকটি একত্রে লাথি মারল তার বুকে। ছিটকে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় সে। শেষের জনের আর সাহস হয় না, সে একটা দৌড় দিয়ে পালিয়ে যায়। আরোহী তাকে উদ্দেশ্য করে বলে, পালাচ্ছিস কেন ভিতু? আমাকে না দেখে নিবি? তাহলে এখন দৌড়ে যাচ্ছিস কোথায়? এদিকে আস। আরোহীকে টেনে পেছনে নিয়ে এলো যুবকটি। তখনই আবির সেখানে আসে। আবির আরোহীকে এতটা রেগে থাকতে দেখে বলে, কি রে, কি হয়েছে? আর কয়দিন তুই এখানে? কেন নামটা শুনতেই থেমে যায় আরোহী। তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটির নাম তবে কেন। কেমন অদ্ভুত নাম তার। কেন হাসলো, আবিরের কাছে গিয়ে বলে, ভাই রে ভাই, এটা তোর আরু? লাইক সিরিয়াস, মনে হচ্ছিল খানবাড়ির বাঘিনী। আরোহী পাত্তা না দিয়ে বলে, ভাইয়া, ইনি কে? কিয়ানকে তুই চিনিস না? না, আমি চিনি না। কিয়ানকে? আরোহীর এমন কথায় আবির চাইল কেয়ান নামক যুবকটির দিকে। কেয়ান একটা হাসি দিল। আবির আরোহীকে বলে, কিয়ান আমাদের ছোট ফুপুর ছেলে। আরোহী আর চোখে কেয়ানকে দেখে নিল। নামের মতোই অদ্ভুত দেখতে এই কেয়ান। দেখতে একদম বিদেশের মতো। ধবধবে ফর্সা গায়ের রং,
ব্রাউন কালার সিল্কি চুল, লম্বা সরু নাক, ছোট ছোট চোখ, মেয়েদের মতো গোলাপি রঙের ঠোঁট। আরোহী অবাক হয়ে কিয়ানকে বলে। আপনার চোখের মনি নীল কেন, সাপের মতো? কিয়ান তাজ্জব বনে যায়। তার চোখের মনি নীল তাই বলে আরোহী তাকে সাপের সাথে তুলনা করবে? কিয়ান কপট রাগ দেখিয়ে আবিরকে বলে। আই নো মাই আইস কালার ইজ ডিফারেন্ট বাট। আরোহী কিয়ানের ইংরেজি ভাষা দেখে চোখ মুখ কুঁচকে নেয়, বিরক্ত গলায় বলে। দেখতে বিদেশিদের মতো, নামটাও তেমন, আর মুখের ভাষাও তো আর নাই বলি। আবির হাসল। আরোহী কিয়ানকে বলে। এই যে জিয়ান। মাই নেম ইজ কিয়ান, নট জিয়ান। আরোহী পাত্তা না দিয়ে বলে। হোয়াট এভার কেয়ার, হোক বা জিয়ান, আপনি যাই হন না কেন আমার সাথে এই ইংরেজি ভাষায় কথা বলবেন না। কেন, তুমি কি এই ভাষা বোঝো না? আরোহী কপাল কুঁচকে বলে। আমি কেন বুঝবো না, সব বুঝি আমি, কিন্তু বাংলাদেশে থেকে বাংলা কেন বলবেন না? কিয়ান গাছেরা ভাব নিয়ে বলে। তোমার মতো বাঙালি আমি হতে চাই না ভাই। আরোহীর মুখের সামনে এসে কথাটা বলতেই আরোহী নিজের মুখ সরিয়ে নেয়, বিরক্ত নিয়ে বলে। আমি ভাই না, বোন হই আপনার। কিয়ান নিজের মাথা চুলকে বিড়বিড় করে বলে। মিস হয়ে গেল রে। আবির কিয়ানের মাথায় আলতোভাবে চাপড় মেরে বলে। কি মিস হয়ে গেল? কিয়ান আচমকাই থতমতো খেয়ে যায়, একবার আরোহীর দিকে তো একবার আবিরকে দেখে বলে। কিছু না তো। আরোহী বিরক্ত গলায় বলে। অসহ্য। কিয়ান আবিরকে বলে। ভাই তোরা এখানে কি করছিলি? আর ওই বা ওদের মারলো কেন? মার তো দিচ্ছিল না, মনে হচ্ছিল ওরা দীর্ঘদিনের রাগ ঝাড়ছিল। কিয়ানের কথায় আবির আরোহীর দিকে তাকায়, কঠিন থেকে কঠিনতর মুখশ্রী তার। অধীরের সবটুকু রাগ আজ ওই ছেলেদের উপর ফেলেছে আরোহী। আবির বিড়বিড় করে বলে। ঠকে যাওয়া নারীদের পরিবর্তন খুব ভয়ঙ্কর হয়। আবির আরোহীর হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে কিয়ানকে উদ্দেশ্য করে বলে। হঠাৎ তুই এখানে? কিয়ান আরোহীর হাত থেকে আইসক্রিমটা নিতে নিতে বলে। আমি তোর বোনকে রক্ষা করলাম, আর তুই আমাকে সেবা না করে তোর বোনকে করছিস? আরোহী তা শুনে কপাল ভাঁজ করে বলে। সরি, বাট আপনি কি বললেন? আপনি আমাকে রক্ষা করেছেন? কিয়ান হাসি মুখে বলে। জি। আরোহী কিয়ানের হাত থেকে আইসক্রিম নিয়ে বলে। জি না, আমাকে রক্ষা করার কারো দরকার পড়ে না। আরোহী খান নিজের রক্ষা করতে পারে। আর এটা আমার আইসক্রিম, আমি আমার জিনিস কাউকে দিই না। যদি বেশি কিছু করে তবে কেড়ে নেই। কিয়ান শান্ত গলায় বলে। সিল আরু সিল, এত হাইপার হইও না। কিয়ানের কথায় আরোহী কেন যেন রাগ লাগলো। ছেলেটাকে দেখলেই রাগ লাগছে কেন তার? কে জানে কি হলো, হঠাৎ করেই মুড সুইং কেন হলো তার? আইসক্রিমটা মুখে পুড়ে নিল সে। আবির আর কিয়ান নানা কথা বলছে, আরোহী তাতে পাত্তা না দিয়ে হাঁটছে। কিয়ান একটু পর পর গা জ্বালানো হাসি দিচ্ছে। আরোহী এতে বেশ বিরক্ত, কিন্তু এই সামান্যতম জিনিসকে আরোহী পাত্তা দিতে চায় না, বরং সে অন্য ভাবনায় মগ্ন এখন। অনেক কষ্ট করে তার মাথায় এইসব বুদ্ধি এসেছে। আরোহী হাঁটছে আর ভাবছে। হঠাৎ করেই মনে হলো সে অধীরকে দেখছে। পা দুটো থেমে যায় আরোহীর, চোখ বন্ধ করে বার কয়েক শ্বাস নেয় সে। ধীরে ধীরে চোখ খুলতেই আবির ডাকল। আরু। চমকে তাকায় আরোহী। কিয়ান আর আবির প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। আরোহী তাদের বলে। কি হয়েছে? আবির আরোহীর কপালে হাত রেখে বলে। তুই ঠিক আছিস বনু? হঠাৎ থেমে গেলে যে? আরোহী বুঝলো সে অধীরকে কল্পনায় দেখেছে। নিজেকে দুর্বল মনে হতেই কঠিন হয়ে উঠল আরোহী। আবিরকে বলে। আবির মানতে চাইল না আরোহীর কথা, তবে এখন বেশি কিছু বলতে গেলে উল্টো বুঝবে আরোহী। চুপচাপ আরোহীকে নিয়ে বাসায় ফিরল আবির আর কিয়ান। কিয়ান সম্পর্কে জানতে পারলো আরোহী। কিয়ান আরোহীর ছোট ফুপুর ছেলে। ওনার বিয়ে হয়েছে লন্ডনে, স্বামী সহ সেখানেই উনি থাকেন। আর সেই কারণেই কিয়ান ফরেনারদের মতো দেখতে, তবে বাংলা ভাষায় বেশ পাকা সে। কিয়ান অনেকদিন পর দেশে ফিরেছে, আর সে এই প্রথম এই গ্রামে এসেছে। সে বেশ কয়েকবার আবিরের মুখে আরোহীর নামটি শুনেছে, যার কারণে তাকে দেখার তীব্র ইচ্ছে তাকে দমন করতে না পেরে এইখানে ছুটে আসে তার। আরোহী এইসব শুনে কোনো ভাব প্রকাশ করেনি। এমন একটা অবস্থা মনে হচ্ছে আরোহী একটা অনুভূতিহীন পুতুল হয়ে আছে, যে হাঁটছে চলছে, সবার সাথে হাসছে, কথাও বলছে, তবে তার মনের মধ্যে একটা পাথর বসে আছে, যাকে সরানোর জন্য ব্যর্থ চেষ্টা করছে সে, তবে বারবার ব্যর্থ হচ্ছে।
পরপর 4 বার গুলি এসে ভেদ করে দিল পাতলা দেহটাকে। মুহূর্তেই লাল রঙের রক্ত বেরিয়ে ছড়িয়ে গেল পুরো মাটিটা। টিপ টিপ করে নড়তে লাগলো চোখের পাতা। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল মাটিতে। মুখের ক্ষতগুলোর ওপর পুনরায় আঘাত করলো অধীর। চোয়াল শক্ত হয়ে আছে তার। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে মাটিতে পড়ে থাকা নিথর দেহটাকে। হাত পা রাগের বশে ক্রমাগত কাঁপছে। তাতে দাঁত চেপে হিস হিস করে হুঙ্কার ছাড়ল। তোর জীবন টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো বলেছিলাম। সাহস কত তোর! অথিরের বিরুদ্ধে যাওয়ার সাহস করেছিস। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি কি তুই জানিস না? শুভ্র ভয়ে থরথর করে কাঁপছে। অধীর রাগী, ভীষণ রাগী। তবে এইবার অতিরিক্ত রাগ হয়েছে তার। এমন ভয়ঙ্কর রূপ অধীরের কখনো দেখেনি শুভ্র। অধীরের মতো আসলে অনেক পাষাণ কতজনকে এইভাবে মেরেছে তার হিসাব নেই শুভ্রের কাছে। তবে আজকেরটা দেখে তার অন্তরাত্মা কাঁপছে। শুভ্র ভয়কে পাত্তা না দিয়ে মৃত ব্যক্তির চুল টেনে ধরে। রাগী গলায় বলে, জানোয়ার, আমার সাথে ধোকা! কি পেয়েছিস সবাই? অধীর শান্ত মতো বসে থাকবে? নো ডিয়ার, অধীর বসে থাকার লোক নয়। কয়েকদিন ধরে চুপচাপ আছি বলে মনে করছিস অধীর ভয় পেয়েছে? মাথাটাকে ঠাস করে মাটিতে ফেলে দিল অধীর। তা দেখে শুভ্র বলে, স্যার ও মারা গিয়েছে তো। রক্তবর্ণ চোখ নিয়ে তাকাতেই চুপ করে যায় শুভ্র। মাথা নত করে নেয় অধীর। উঠে এসে তার সামনে দাঁড়িয়ে আদেশের সুরে বলে, ওকে চাই। ভয়ে ভয়ে শুভ্র বলে, জি কাকে স্যার? ধমকের সুরে কথাটা বলে অধীর। মাথায় আগুন পুরো ধরেছে তার। চিৎকার করে বলে, যে কোনো মূল্যে যা কিছুর বিনিময়ে পারিস ওকে আমার চাই। আই নিড হার। আমার দরকার তাকে। মাটি খুঁড়ে পারিস, নদীর বাঁধ ভেঙে পারিস, যেভাবে পারিস ওকে খুঁজে এনে দে, না হলে আমি সব কিছু ধ্বংস করে দেব। কথাটা বলে অধীর হন হন করে বেরিয়ে যায়। মাথায় এত রাগ যে সব কিছু ধ্বংস করে দিবে সে। রুমে এসে এলোমেলোভাবে সব কিছু ভাঙচুর করতে লাগলো অধীর। আয়নায় এক ঘুষি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিল সে। হাতের তালু বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে, কিন্তু কোনো মতেই তার রাগ তার নিয়ন্ত্রণে আসছে না। নিজের চুল টেনে ধরে চিৎকার দিল সে, আরোহী খান, আরোহী খান, তোকে আমি শেষ করে দেবো। জাস্ট ওয়েট। তোর জীবন আমি নরককে পরিণত করে দিব আরোহী। নিজের বাবার মতো করে আবার পিছনে লেগেছিস তাই না? বাট তোরা বাপ মেয়েরা কেন ভুলে যাস? জঙ্গলে বাস করে বহুজন, কিন্তু সেখানে রাজা একজন, আর সেই জঙ্গলের রাজা হলাম আমি। রাইমা দরজা ঠেলে প্রবেশ করলো। অধীর তার দিকে না তাকিয়ে বলে, আমাদের প্রথম ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে ওরা। লস হয়নি তেমন, কিন্তু রাইমা মন খারাপ করে বলে, তবে ওইটা দাদুর প্রথম ছোঁয়া ছিল আমাদের কাছে। রাইমা বসে পড়ে। অধীর শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। রাগে ফুঁসছে রীতিমতো সে। দাঁতে দাঁত চেপে বলে, তোর জীবন নরকে পরিণত করব আমি। আপনার মতন আমি ডেকে আনবই মিস্টার চৌধুরী। হাতে থাকা ছোট গোল বলটাকে দেখতে দেখতে কথাটা বলে আরোহী। চোখ মুখ শক্ত তার। চেয়ার দুলছে তার। মুখে একটা বাঁকা হাসি আছে। একটা কলম নিয়ে সেটাকে দেখতে দেখতে বলে, আপনার পতনের খেলা শুরু হয়ে গেছে অধীর। এই ঘৃণার খেলাটা আপনি শুরু করলেও এর শেষটা করব আমি। দেখবেন আপনি যে নারীর ভালোবাসার থেকে তার ঘৃণাটা কতটা ভয়ঙ্কর। আরোহী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অন্ধকার কেবিন থেকে বেরিয়ে আসতেই ফুল দিয়ে স্বাগত করা হলো তাকে। চারপাশে একটাই কথা, আশিক খানের চেয়ার এখন থেকে সামলাবে তার মেয়ে আরোহী খান। বাবার মতোই সাহসী মেয়ে। চারদিকে কেচকেচ করছে অসংখ্য মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও আছে। আরোহীকে নিয়ে তার বডিগার্ডরা বের হলো। অনেকে অনেক প্রশ্ন করছে, তবে আরোহী তাতে পাত্তা দিল না। বরং নিজের স্টাইল আর অ্যাটিটিউডের সাথে নিজের গাড়িতে উঠে বসলো। চোখের কালো সানগ্লাসটা খুলে পেছনের সিটে ছুঁড়ে মারল। বডিগার্ড আসতে চাইলে আরোহী বারণ করে। ডার্ক লাল লিপস্টিক, সম্পূর্ণ কালো পোশাক, কালো প্যান্ট আর কালো লেডিকোটে একদম মাফিয়া মাফিয়া লাগছে আরোহীকে। মুখের কঠিনতর দেখে সবার অন্তরাত্মা কেঁপে ওঠে। আজ আশিক খান নিচের পদে বসিয়েছে নিচের মেয়েকে। আরোহী বিজনেসে বসতে না বসতেই চূড়ান্ত খ্যাতি কামিয়ে নিয়েছে। তার অ্যাটিটিউড আর কথার ধাঁচে মানুষ মুহূর্তেই ঘায়েল হয়ে যায়। জানালা দিয়ে শস্য শব্দ করে বাতাস বয়ে আসছে। খোলা চুলগুলো মৃত নড়ছে। গাড়িতে ব্রেক কষল আরোহী। লুকিং মিররে নিজেকে দেখে অবাক হয়ে বলে, এত বেশি পরিবর্তন তো ররু। বলেই সিটে গা এলিয়ে দিয়ে বলল,
পরিবর্তনের কি আর দেখলে? এখনও অনেক কিছু দেখার বাকি, আমাদের মুখোমুখি হওয়া বাকি, শেষে লড়াই করা এখনও বাকি। সবে তো গল্পের সূচনা করলাম আমি, দেখুন এরপর কি কি হয়। হঠাৎ চোখ টলমল করে আরোহীর, ঠোঁট কামড়ে শক্ত গলায় বলে, যতদিন বেঁচে আছি ততদিন খুঁজবো আপনাকে, দেখবো এর শেষ কোথায়। মাথা নাড়িয়ে বলে, আপনার পতন তো আমি ঘটিয়েই ছাড়বো, জাস্ট ওয়েট। নারী যেমন তার শখের পুরুষকে ভালোবাসতে পারে, ঠিক তেমনই তার শখের পুরুষকে ছুরি দিয়ে হত্যাও করতে পারে। নারীর ভালোবাসা যেমন ভয়ঙ্কর রকম সুন্দর, ঠিক তেমনই নারীর ঘৃণাও খুব ভয়ঙ্কর। প্রতিশোধটা খুব ভয়ঙ্কর হবে। কথাগুলো শেষ করেই আরোহী গাড়ির সিটে মাথাটা এলিয়ে দেয়। নিচের পরিবর্তনে নিচেই অবাক, তবে তাকে যে আরও পরিবর্তন হতে হবে, নিজেকে আরও দ্বিগুণ কঠিন করতে হবে। সবে তো খেলার সূচনা, এখনো সবটাই বাকি। আরোহী বার কয়েক নিঃশ্বাস নেয়, তখনই ফোন বেজে উঠল তার। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো জ্যাক কল দিয়েছে। আরোহী কল রিসিভ করলো। অপর পাশ থেকে জ্যাক বলে, ম্যাম, অনেক বড় সমস্যা হয়েছে, আপনাকে জরুরি দরকার এখানে। আরোহী চমকায়, জ্যাককে প্রশ্ন করে। চারপাশে গোলাগুলির শব্দ, হুঙ্কার ছড়িয়ে পড়ছে। এদিক সেদিকে লোকজন ছোটাছুটি করছে। চেয়ার টেবিল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিপক্ষের দল বেশ ক্ষেপে গিয়েছে। কেউ পাথর ছুঁড়ছে, কেউ গুলি ছুঁড়ছে, কারো হাতে লাঠি, কেউ বা বড় বড় ছুরি দিয়ে আঘাত করছে একে অপরকে। চারদিকে মানুষ ছোটাছুটি করছে। জ্যাক নিজের অস্ত্রটা মাটিতেই হারিয়ে ফেলে। অস্ত্র ছাড়া জ্যাক অচল, আর জ্যাককে ছাড়া আশিক খান। আশিক খানের ওপর এখনো কোনো হামলা হয়নি। সবাই চেষ্টা করছে, তবে তাকে ঘিরে আছে তার সুঠামদেহী 4 জন বডিগার্ড। তারা কোনো মতেই আশিক খানকে সেখান থেকে বের করতে চাইছে না। তবে এত লোকজনের ভিড়ে এগিয়ে যেতে ব্যর্থ তারা, কিন্তু নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আশিক খান রেগে আছেন অনেক। তিনি বুঝতে পারছেন না হঠাৎ বিপক্ষ দল এমন আক্রমণ কেন করল। এরা কেনই বা তার বিরুদ্ধে এত চাল বিছিয়েছে। আশিক রেগে গিয়ে ওনাদের কিছু বলতে যাবেন, তখনই তার বডিগার্ডরা তাকে বাধা দেয়। সময় এখন খুব খারাপ, হাতের বাইরে সব কিছু, এই জন্যই তাকে বের হতে দিচ্ছে না তারা। কিন্তু আশিক খানকে দমিয়ে রাখা এত সহজ নয়। তিনি নিজেকে বাঘের চেয়ে কম মনে করেন না। হুঙ্কার ছাড়লেন আশিক খান। কোনো মতে তাকে আর ধরে রাখতে পারল না বডিগার্ডরা। কেবিনের দরজা খুলে বের হতেই একটা পাথর ছুঁড়ে মারল একজন। সোজা এসে আশিক খানের কপালে লাগল। মৃদু আর্তনাদ করে উনি খানিকটা রক্ত বের হয়ে আসলো। আশিক খানের মাথা চক্কর দিয়ে উঠল। একজন ওনার দিকে বন্দুক তাক করে। আশিক খানের চোখ ঝাপসা হয়ে আসে। লোকটা বন্দুকের ট্রিগারে চাপ দেওয়ার আগেই তার হাতে গুলি করলো একজন। ছিটকে পড়ল সে। সবাই উৎসুক দৃষ্টিতে সদর দরজার দিকে তাকায়। আলো ভেদ করে 2 হাতে দুটো রিভলভার নিয়ে কঠিন মুখে এগিয়ে আসছে আরোহী। তাকে দেখে আবারও গুলি ছুটতে লাগলেন সবাই। তবে আরোহীর 2 হাতে দুটো রিভলভার ছিল, ডানে বামে সে শ্যুট করতে লাগলো। এলোমেলোভাবে শত্রুপক্ষের দেহ ছেদ করলো সবটা। অবস্থাটা কিছু স্বাভাবিক হয়ে এলে জ্যাক ফিরে আসলো। আরোহীর সাথে দাঁড়িয়ে পড়ল। ইউ বাস্টার্ড, আমার বাবার উপর হামলা করিস, তোদের আমি আজ ছাড়ব না। কথাটা বলেই আরোহী শেষবারের মতো গুলি করলো লোকটার বুকে। জ্যাক সহ সবাই অবাক। এত তাড়াতাড়ি আরোহীর এমন ভয়ঙ্কর পরিবর্তন তাদের কারো প্রত্যাশা ছিল না। সবটাই প্রত্যাশার বাইরে ছিল তাদের। জ্যাক তো আরোহীর সামনে চাইতেও ভয় পাচ্ছে, তবে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন তো ম্যাম? রক্তিম চোখে তাকায় আরোহী। বাজ পাখির ন্যায় চাহনি দেখে অন্তরাত্মা শুকিয়ে আসার জোগাড় হলো জ্যাকের। আরোহী কঠিন গলায় শাসিয়ে বলে, তোমাদের রাখা হয়েছে বাবাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু দেখো তোমরা থাকা অবস্থাও আমার বাবা রক্তাক্ত হলো। এখন তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমি আমার বাবাকে দেখে রাখতে পারবো। আরোহী এমন হুঙ্কার শুনে সবাই কেঁপে উঠল। মেয়েটা বড্ড রাগী আর বদমেজাজি। আরোহীকে দীর্ঘ 1 মাসের মতো চিনে জ্যাক। এই 1 মাসে আরোহীর পরিবর্তন আশিক খান আর আবির মিলে তাকে এক কঠিন নারীতে রূপান্তরিত করেছে। আশিক খান এমন কোনো প্রশিক্ষণ নেই যা তার মেয়েকে তিনি দেননি। আর আবির, সে তো নিচের বোনকে মারামারি থেকে শুরু করে ছুরি চালানো অবধি সবটাই শিখিয়েছে। যদিও প্রথম প্রথম আরোহীর এগুলো বেশ ভয় হতো, তবে যখন নিজের প্রতি করা অন্যায়ের কথা মনে পড়ত, তখন নিজের মধ্যে থাকা ক্ষিপ্ত বাঘিনীকে বের করে আনত সে, যার প্রতিফলন ঘটল আজ। আরোহীর রুদ্ররূপ দেখে ভয় থরথর করে কাঁপছে উপস্থিত সবাই।
আরোহী আশিক খানের কাছে বসল। আশিককে ধরে রেখেছে দুজন গার্ড। চোখ বুজে আছে আশিক, কপাল চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে তার। ধুক করে ওঠে আরোহীর মন। এত বছর পর নিজের পিতাকে পেয়ে আবার হারিয়ে ফেলার ভয় তারা করলো তাকে। অস্থির কণ্ঠ কৃতি করে ডাকলো সে, বাবা।